কম্প্রেশন টেস্ট অফ টিম্বার। টিম্বার বলতে আমরা কি বুঝি? কাঠের টুকরা, ঠিক আছে? কাঠের টুকরার উপর আমি ইউটিএমে বসিয়ে এটা কতটুকু কম্প্রেশন নিতে পারে সেই জিনিসটা হচ্ছে বের করবো। তো দেখা গেছে যখন আমি এই টেস্টটা করব, কাঠের টুকরাগুলো বিভিন্নভাবে ফেলিওর করে, লম্বালম্বি ভাবে এটা ফ্র্যাকচার হয় অথবা এটা পাশাপাশি ল্যাটারালি ফ্র্যাকচার হয়। তো কিভাবে এটা ফ্র্যাকচার হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এটার ফেলিওরটা কি সেটাই আমাকে মেজার করতে হবে। তো দুটা জিনিস, ফেলিওরটা কিভাবে হচ্ছে আর হচ্ছে কতটুকু কম্প্রেশন নিচ্ছে, এই দুটো জিনিস আমাকে এই টেস্টের মাধ্যমে করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের আজকের টেস্টটা হচ্ছে কি? কম্প্রেশন টেস্ট অফ টিম্বার। এখন কম্প্রেশন বলতে কি বুঝি আমি? কম্প্রেশন বলতে বুঝি হচ্ছে চাপ দেয়া, আর হচ্ছে কোন একটা জিনিসকে টানাকে বলে কি? টেনশন। আর যদি চাপ দিই তখন সেটাকে কি বলবো? কম্প্রেশন। সো চলে যাই টেস্টে। এক্সপেরিমেন্ট নেম হচ্ছে কি? কম্প্রেশন টেস্ট অফ এ টিম্বার উড ব্লক একটুকে, ঠিক আছে? তাহলে কোন একটা টিম্বার উড ব্লকের আমাকে কম্প্রেশন টেস্টটা বের করতে হবে, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নেম। তাহলে অবজেক্টিভ গুলো কি, অর্থাৎ উদ্দেশ্যটা কি? আমি এক্সপেরিমেন্ট 2 তে কম্প্রেশন টেস্ট করতে হলে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে টু পারফর্ম কম্প্রেশন টেস্ট অফ টিম্বার ব্লক অন ইউটিএম। ইউটিএম মানে হচ্ছে কি? ইউনিভার্সাল টেস্টিং মেশিন। আমরা যে ল্যাবে গিয়েছিলাম গত ক্লাসে, সো ল্যাবে আমরা দেখেছি ইউটিএম মেশিনটা সবচেয়ে বড় যে মেশিনটা আছে ওটাকে বলা হচ্ছে কি? ইউটিএম। তো ইউটিএম এর মধ্যে টিম্বার ব্লকটাকে বসাতে হবে, বসানোর পর এটা কম্প্রেশন টেস্টটা করে আমাকে মানে পারফর্ম করতে হবে। সো মেইন একটা অবজেক্টিভ হচ্ছে কি? পারফর্ম করা, ঠিক আছে? কম্প্রেশন টেস্ট পারফর্ম করা। সেকেন্ড যে অবজেক্টিভ সেটা হচ্ছে কি? সিলিন্ডারনেস রেশিওটা কতটুকু সেটা অবজার্ভ করা। সিলিন্ডারনেস রেশিও হচ্ছে কি? দৈর্ঘ্য বা প্রস্থ, আর কিছুই না। কোন একটা উডেন ব্লকে, ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ রেশিওটাকে বলা হচ্ছে কি? সিলিন্ডারনেস রেশিও। আমি যে টিম্বার ব্লকটা নিব সেটা, সো ওইটাকে আমাকে অবজার্ভ করতে হবে যে এটা রেশিওটা কতটুকু আছে, ঠিক আছে? টু স্টাডি দ্য ইফেক্ট অফ প্যারালাল এন্ড পারপেন্ডিকুলার লোডিং। আমাকে প্যারালাল পারপেন্ডিকুলার লোডিং বলতে বুঝাচ্ছে আমি একটা টিম্বার ব্লকটাকে আমি মেশিনে কিভাবে বসাচ্ছি। যদি আমি এরকম এইভাবে বসাই তখন সেটাকে কি বলবে? পারপেন্ডিকুলার, ঠিক আছে? আর যদি আমি এইভাবে শোয়ানো অবস্থায় বসাই তাহলে সেটাকে কি বলবে? প্যারালাল লোডিং। সো আমাকে দুইভাবে বসাতে হবে, দুইভাবে বসিয়ে আমাকে স্টাডি করতে হবে যে সেটার এই কম্প্রেশনটা কতটুকু হচ্ছে, ঠিক আছে? টু ইভ্যালুয়েট দ্য ফেলিওর প্যাটার্নস বেসড অন সিলিন্ডারনেস রেশিও এন্ড লোডিং ডাইরেকশন। তাহলে ফেলিওর প্যাটার্ন বলতে ওটা টেস্ট করার পর আমাকে দেখতে হবে যে সেটার ফেলিওরটা কিভাবে হচ্ছে, কোন দিক দিয়ে সেটার ফ্র্যাকচার হচ্ছে, সেই জিনিসটাকে আমাকে কি করতে হবে? ইভ্যালুয়েট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ বের করতে হবে। আচ্ছা, এটুক পর্যন্ত আমরা প্রথম যে টেস্টটা করেছি সেখানে দেখেছি আমাকে কি একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে বা একটা কোড ফলো করতে হবে। আমি নিজের ইচ্ছে মতো আমি এখানে কম্প্রেশন, সেখানে আমি টেনশন লোড দিতে পারবো না, ঠিক আছে? বা লোডটা ইচ্ছে মতো চাপাইতে পারবো না। আমাকে একটা কোড মেনটেন করে সবগুলো টেস্ট করতে হবে। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে ASTM D143। এই কোডটাকে মেনটেন করে আমরা কি করব? ল্যাবের টেস্ট গুলো করবো। সো এই কোডটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এরপর দেখি যে অ্যাপারেটাস এবং স্পেসিমেন কি কি লাগবে। প্রথমে যেটা লাগবে যে এরকম একটা মেশিন আমরা ল্যাবে সবাই দেখেছি। সো এখানে আমরা স্পেসিমেনটা বসাবো, তারপর আমাদের রিডিংটা পার্শ্ববর্তী এখানে দেখাবে, ঠিক আছে? যে এটা লোড কতটুক যাচ্ছে কতটুক যাচ্ছে কতটুক যাচ্ছে, রিডিংটা এখানে দেখবো। সো এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, যেটাকে ইউটিএম বলা হয়। কিউব শেপ টিম্বার স্পেসিমেন। সো যা টেস্ট করবো তাকে তো লাগবে। সো সেই শেপটা কেমন হইতে হবে? কিউব হইতে হবে, ঠিক আছে? কিউব শেপ টিম্বার স্পেসিমেন। টিম্বারের টুকরাটা লাগবে, অর্থাৎ কাঠের টুকরাটা লাগবে। এখানে এটা ভার্নিয়ার ক্যালিপার্স হবে, হ্যাঁ, এটা এম পড়ে গেছে ভুলে। তো ভার্নিয়ার ক্যালিপার্স কেন লাগবে? কারণ আমার যে কাঠের টুকরো যেটা আছে এটার দৈর্ঘ্য কত, এটার প্রস্থ কত, ওভারঅল সবকিছু আমাকে মানে নিখুঁত ভাবে মাপার জন্য আমার কি লাগবে? ভার্নিয়ার ক্যালিপার্সটা লাগবে। আর আমরা এটা অলরেডি দেখেছি, তাই না? যে এটা কিরকম একটা মূল স্কেলের সাথে একটা ভার্নিয়ার স্কেল লাগানো থাকে, তারপর সেটাকে আমরা কি করতে পারি? সেটার প্রপার মাপ অনুসারে আমরা সেটাকে কি অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে? সো আমরা এটার উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ সবকিছুই নিব ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে। তারপর হচ্ছে স্টিলের একটা ট্যাপ লাগবে, তারপর যে স্টপ ওয়াচ লাগবে। তো মোটামুটি এই 4 থেকে 5টা এগুলো হইতেছে আমার কি অ্যাপটাটাস। এগুলো হচ্ছে আমার লাগবে এই টেস্ট করার জন্য। সেটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছে? থিওরিতে আসি। সেভারাল ম্যাটেরিয়ালস হুইচ আর গুড ইন টেনশন আর পুয়ার ইন কম্প্রেশন। অনেকগুলো ম্যাটেরিয়াল আছে যেগুলা টেনশন নিতে পারে কিন্তু তারা আবার কি নিতে পারে না? কম্প্রেশন নিতে পারে না। এরকম অনেকগুলো ম্যাটেরিয়াল আছে, যেমন আয়রন, ঠিক আছে? লোহার একটা টুকরা, সেটা কিন্তু ইজিলি টেনশন নিতে পারে কিন্তু টেনশনের তুলনায় কম্প্রেশন কম নেই। সো এটা একটা উদাহরণ। Contrary to this, many materials poor
which are in tension but very strong in compression. মানে বিপরীতভাবে আরেকটা ম্যাটেরিয়াল, আরো কিছু ম্যাটেরিয়াল আছে যারা টেনশন নিতে পারে না কিন্তু খুব ভালো এই কম্প্রেশন নিতে পারে। যেমন একটা উদাহরণ কি, আমাদের ব্যাম্বো, আমরা কনস্ট্রাকশন কাজে কি করি, যখন আমরা রুফ কাস্ট করি তখন দেখা গেছে কি অনেকগুলা ব্যাম্বো পরপর আমরা বসিয়ে কি করি, আমরা স্কেফোল্ডিং করি, ঠিক আছে। সো এটা কেন করি, কারণ টিম্বার কি যথেষ্ট পরিমাণ, টিম্বার হোক অথবা ব্যাম্বো হোক, এরা যথেষ্ট পরিমাণ কি নিতে পারে, কম্প্রেশন নিতে পারে। সো প্রথম দুইটা প্যারা যেটা বুঝলাম, কিছু কিছু ম্যাটেরিয়াল টেনশন নিতে পারে আবার কম্প্রেশন নিতে পারে কম, আবার কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যারা ভালো কম্প্রেশন নিতে পারে কিন্তু টেনশন নিতে কম। সো আমি উদাহরণগুলো জিজ্ঞেস করব। Several machines and structure components such as columns, struts are subject to compressive load in application. কোন একটা কনস্ট্রাকশন ওয়ার্কে আমার কলাম গুলা কি হয়, সবচেয়ে বেশি কম্প্রেশনটা নেয়, ঠিক আছে, কারণ বিম, ফ্লোর সবকিছুর লোড আসে কোথায়, কলামের মধ্যে। সো কলাম হচ্ছে সবচেয়ে বেশি কম্প্রেশনটা নেয়। স্ট্রাটস এক ধরনের কলাম, তো এরা কি হয়, এরা সবসময় কম্প্রেশনটা নিতে পারে বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে these components are made of high compressive strength material. So যারা এই ভালো কম্প্রেশনটা নিতে পারে তাদেরকে বানানো হয় খুব হাই কম্প্রেসিভ স্ট্রেন্থ ম্যাটেরিয়াল দ্বারা, যেন তারা ইজিলি কম্প্রেশনটাকে নিতে পারে। তাহলে মেইন জিনিসটা যেটা শিখলাম সেটা হচ্ছে কারা কম্প্রেশন নিতে পারে, আসলে যাদেরকে আমি হাই কম্প্রেসিভ স্ট্রেন্থ ম্যাটেরিয়াল দ্বারা বানিয়েছি তারাই কি কম্প্রেশনটা নিতে পারে। সো একটা কলাম, তাকে কিন্তু আমি তার মধ্যে কি দিয়েছি, তার মধ্যে আমি এই লোহার রড যেটাকে রেইনফোর্সমেন্ট বলে, রেইনফোর্সমেন্ট ইউজ করছি, সেখানে আমরা ঢালাই ইউজ করছি যেটাকে সিসি বলে, ঠিক আছে। তারপর একটা ক্লিয়ার কভার রাখছি রেইনফোর্সমেন্টের বাহিরে, ওভারঅল কি সেখানে একটা বন্ডিং সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। রেইনফোর্সমেন্ট এবং সিমেন্ট এগ্রিগেট এগুলোর সাথে একটা রেইনফোর্সমেন্ট খুব একটা বন্ডিং সৃষ্টি হয়ে যায়, যার কারণে সেটা খুব হাই স্ট্রেংথ ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। নট অল দ্য ম্যাটেরিয়ালস আর স্ট্রং ইন কম্প্রেশন, কিন্তু আরো কিছু ম্যাটেরিয়ালস আছে যারা কি কম্প্রেশন ভালো করে নিতে পারে না। দ্যাট ইজ ওয়াই ডিটারমিনেশন অফ আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেন্থ ইজ এসেনশিয়াল বিফোর ইউজিং এ ম্যাটেরিয়াল। এই জন্য যে কোনো ম্যাটেরিয়াল ইউজ করার আগে, যে কোনো একটা স্ট্রাকচার বা কম্পোনেন্ট ইউজ করার আগে আমাকে টেস্ট করতে হবে যে তার কম্প্রেসিভ স্ট্রেন্থটা কেমন। কম্প্রেসিভ স্ট্রেন্থ হ্যান্ড রাইজ করব। কম্প্রেশন টেস্ট ইজ জাস্ট অপোজিট ইন নেচার টু টেনসাইল টেস্ট। কম্প্রেশন টেস্ট টেনসাইল টেস্টের পুরোটাই বিপরীত, ঠিক আছে। কম্প্রেশন মানে কি, সেটা হচ্ছে আমি চাপ দিয়ে বের করতেছি, আর টেনসাইল মানে কি, সেটাকে আমি টেনে সেটা টেস্ট করতেছি, ঠিক আছে। তো টানা আর চাপ দেওয়াতে একই কথা না, এই জন্য বলা হলো কি অপোজিট। নেচার অফ ডিফরমেশন এন্ড ফ্র্যাকচার ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন টেনসাইল টেস্ট। তো বলা হলো যে ডিফরমেশনটা হচ্ছে এবং যে ফ্র্যাকচারটা হচ্ছে, ফ্র্যাকচার মানে যেভাবে যে ফাটলটা হচ্ছে এবং সেটা যে বিকৃতি হচ্ছে, ডিফরমেশনে বাংলা হচ্ছে কি বিকৃতি। তাহলে কম্প্রেশন টেস্টে যে বিকৃতিটা হচ্ছে, যে ফ্র্যাকচার অর্থাৎ যে ফাটলটা হচ্ছে, সেটা টেনসাইল টেস্ট থেকে অনেকটাই আলাদা। টেনসাইল টেস্ট অনেক সময় হয় কি, আমি দুই সাইড দিয়ে টানতেছি নিচের অংশটা কি মাঝখানে অংশটা সরু হয়ে যায়, আর কম্প্রেশন টেস্টে হয় বিপরীত, আমি চাপ দিচ্ছি মাঝখানের অংশটা কি অনেকটা মোটা হয়ে যায় বা কোন একটা জায়গায় ফ্র্যাকচার হয়ে যায়। সো দুইটার টেস্ট দুই রকম। কম্প্রেসিভ লোড টেন্ডস টু স্কুইজ দ্য স্পেসিমেন, মানে স্কুইজ মানে কি, সেটাকে মানে চাপায় ফেলা, ঠিক আছে। কম্প্রেসিভ লোড যখন দিব ওই স্পেসিমেন সেটা কি চাপ, যথেষ্ট চাপের উপর থাকতে হয়। ব্রিটল ম্যাটেরিয়ালস আর জেনারেলি উইক ইন টেনশন। ব্রিটল মানে কি, যে ম্যাটেরিয়ালটা তাড়াতাড়ি ভেঙে যায়, যেমন গ্লাস। গ্লাস একটা হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল, গ্লাসকে আমি ইজিলি তাড়াতাড়ি ভেঙে ফেলতে পারি। Brittle materials are generally weak in tension. So glass টাইপের ম্যাটেরিয়াল গুলা টেনশন নিতে পারে না, কারণ তাদেরকে টানার আগে তারা তো ভেঙে যাবে। বাট স্ট্রং ইন কম্প্রেশন, কিন্তু মোটামুটি ভালোই কম্প্রেশন নিতে পারে, ঠিক আছে। Hence this test is normally performed on cast iron, cement, concrete, wood, etc. So এই যে কম্প্রেশন টেস্টটা করব, এগুলো কাদের উপর আসলে করতে পারি, আমাকে নামগুলো মনে রাখতে হবে। কাস্ট আয়রন, ঠিক আছে, কাস্ট আয়রন মানে আয়রনের একটা প্রকার, ঠিক আছে। সো কাস্ট আয়রনের উপর আমি কম্প্রেশন টেস্ট করতে পারি। সিমেন্ট কনক্রিট, সিমেন্ট কনক্রিট মানে আমি যে ল্যাবের মধ্যে অনেকগুলো কিউব আছে, ঠিক আছে, ওখানে যখন আমরা ঢালাই করে রাখবো, তারপর ঢালাই করার পর সেটা 30 দিন পর, 28 দিন পর, ঠিক আছে, 1 উইক পর সেটার কম্প্রেশন কত হলো সেটা আমরা ইউটিএম এর মধ্যে বসিয়ে বের করতে পারি, ঠিক আছে। তাহলে সিমেন্ট কনক্রিটের উপর কম্প্রেশন বের করতে পারি। লাস্ট হচ্ছে উডের উপর করতে পারি, যেটা আজকে আমরা দেখবো। But ductile materials like aluminum, mild steel, which are strong in tension, are also tested in compression. আবার কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো ডাকটাইল, ডাকটাইল মানে যথেষ্ট শক্ত আর কি, ঠিক আছে।
এই ম্যাটেরিয়াল গুলো যেমন অ্যালুমিনিয়াম এক ধরনের ম্যাটেরিয়াল, মাইল্ড স্টিল। হ্যাঁ, ডাকটাইল বলতে বোঝায় কি এদেরকে বাঁকানো যায়, ঠিক আছে, কিন্তু এরা ব্রিটল না। ব্রিটলকে কিন্তু সহজে বাঁকানো যায় না, কিন্তু ডাকটাইল ম্যাটেরিয়াল গুলোকে বাঁকানো যায়, যেমন মাইল্ড স্টিল। আমরা যে বিল্ডিং এর জন্য যে স্টিল গুলো ইউজ করি সেগুলোকে মাইল্ড স্টিল বলা হয়। সো মাইল্ড স্টিল গুলারে কি সহজে বাঁকানো যায়, কিন্তু বাঁকাতে গেলে এটা ভেঙে যায় না। অ্যালুমিনিয়ামকে যথেষ্ট ভাবে বাঁকানো যায়। সো এগুলোর উপরও কি এগুলাও কিন্তু টেনশন নিতে পারে, আবার এগুলা কি এগুলোর উপর কম্প্রেশন টেস্টও করা হয়। সো ডাকটাইল ম্যাটেরিয়াল হচ্ছে কি তাদের উপর তারা টেনশনও নিতে পারে মোটামুটি, আবার তারা কি কম্প্রেশনটাও নিতে পারে, এই জন্য এদের দুইটাই টেস্ট করা হয়। সো আমরা এগুলো মনে রাখবো। আমরা এই প্যারাটা পরে যেটা বুঝলাম যে আমাদের কম্প্রেশন টেস্ট এবং টেনসাইল টেস্ট দুইটা হচ্ছে বিপরীত। কম্প্রেশন টেস্টে যে বৈশিষ্ট্যগুলো পাবো টেনসাইল টেস্ট থেকে পুরোটাই ভিন্ন। তারপর হচ্ছে কম্প্রেসর লোড যখন দিব একটা ম্যাটেরিয়ালস এর উপর বা স্পেসিমেন্টের উপর, তখন সেটার উপর যথেষ্ট চাপ আসতে থাকে। তারপর হচ্ছে ব্রিটাল ম্যাটেরিয়াল, কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলা হচ্ছে খুব ভালোই কম্প্রেশন নিতে পারে, কিন্তু তারা টেনশন নিতে পারে না। ঠিক আছে, ব্রিটল মানে যেটা সহজে ভেঙে যায়। হ্যান্স, আচ্ছা, তো কাদের তাহলে আমরা কম্প্রেশনটা নিতে পারি? কম্প্রেশন টেস্টটা বেসিক্যালি করি কাস্ট আয়রনের, সিমেন্ট কনক্রিট এবং উড, তিন ধরনের ম্যাটেরিয়ালকে অবশ্যই কম্প্রেশন টেস্ট করতেই হবে। আবার কিছু কিছু ডাক্টাইল ম্যাটেরিয়াল আছে যেগুলো হচ্ছে একটু বাঁকানো যায়, যেমন অ্যালুমিনিয়াম, মাইল্ড স্টিল, এগুলার কি টেনসাইল টেস্ট এবং কম্প্রেসিভ টেস্ট দুটাই করানো হয়। সো এই প্যারাটা কি সবাই বুঝতে পারছে? এই প্যারাটা একটু মনোযোগ দিতে। A compression test can be performed on UTM by keeping the test specimen test pieces on base block and moving down the central grip to apply load. আচ্ছা, কিছুটা পরে the compression test can be performed, compression testটা পারফর্ম করা হয় কোথায়? on UTM মেশিনে by keeping the test pieces। আমি যে ব্লকটা নিছি ওটাকে টেস্ট পিস হিসেবে বলা হচ্ছে। যেমন এই যে এখানে যে কাঠের ব্লক গুলো আছে এগুলোকে কি বলা হচ্ছে? টেস্ট পিস। এই পিস গুলাকে তো টেস্ট করবো, এই জন্য এগুলোকে কি বলা হয়? টেস্ট পিস। সো এই টেস্ট পিস গুলাকে আমি ইউটিএমে বসালাম অন বেস ব্লক এন্ড মুভিং ডাউন দ্য সেন্ট্রাল গ্রিপ টু অ্যাপ্লাই লোড। মানে এটাকে বলা হলো যে এখানে একদম সেন্ট্রালি এই মেশিনের মাঝখানেই বসাতে হবে, ঠিক আছে, যেন সেন্টার টু সেন্টার হয়। কোনো কারণে যদি এদিক সেদিক হয় তখন কিন্তু লোডিংটা মানে প্রপারলি আসবে না। তো ব্লকটা কেমন ভাবে বসাতে হবে যেন এই মেশিনের সেন্টারে থাকে এবং এখানে সেন্টারে কি দুইটাই অ্যাডজাস্ট থাকে, সেটাই হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে। A compression testing machine has two compressive plates। তো দেখতেই পারতেছি একটা কম্প্রেশন টেস্ট যে করব এখানে দুইটা প্লেট থাকে, উপরে একটা প্লেট আছে নিচে একটা প্লেট আছে। The upper head movable, উপরের হেডটাই মুভ করে, but the lower head is stationary, নিচের হেডটা কি সবসময় স্থির। One of the two head is equipped with a hemispherical bearing to obtain uniform distribution of load over the test piece ends। So যেটা বলা হলো আমার এই যে প্লেটটা এটা কিন্তু মুভ করবে না, মুভ করবে কোনটা? শুধু উপরের প্লেটটাই। কিন্তু এখানে যখন লোডিংটা দিবে লোডিংটা এমন ভাবে আসবে যেন দুইটা প্লেটটাকে কি সমভাবে লোডটা আসতেছে, এটা মুভ করতেছে না তো ঠিক আছে, কিন্তু যখন লোডিং আমি অ্যাপ্লাই করব উভয় প্লেট থেকে কি সমান লোডটা আমার স্পেসিমেনের উপরে পড়বে। তো এই প্যারাতে ওটাই বলা হলো। A load gauge is fitted for recording the applied load। এখানে একটা লোড গজ থাকবে, ঠিক আছে। এই লোড গজের মধ্যে আমরা কি কতটুক লোড শুরু করছি এবং কোথায় গিয়ে শেষ হলো আস্তে আস্তে রিডিং গুলো উঠতে থাকে। তো এই প্যারাটা কি বুঝতে পারছি? জি স্যার। In cylindrical specimen, it is essential to keep h/d less than 2। তাহলে h/d টা কি? ফাইটার প্রস্থ নো, h/d টা কি? দৈর্ঘ্য। Anyone in the একটা class? রেশিও বলছিলেন সিলিন্ডার রেশিও। Slenderness ratio, very good, very good। তো আমরা ভুলে গেলে হবে না, আমরা যখন হাইট কে তার দৈর্ঘ্য দ্বারা আমরা যখন দৈর্ঘ্যকে তার প্রস্থ দ্বারা ভাগ দিব অর্থাৎ h/d করব, তখন সেটাকে বলা হচ্ছে কি স্লেন্ডারনেস রেশিও। তো যখন আমি সিলিন্ড্রিক্যাল কোন স্পেসিমেন ইউজ করব, সিলিন্ড্রিক্যাল মানে কি যেটার শেপ হচ্ছে সিলিন্ড্রিক্যাল আকার। আমরা যে গ্রুপটা করতেছি এটা কিন্তু সিলিন্ড্রিক্যাল না, এটা কি সিলিন্ড্রিক্যাল? এটা হচ্ছে কিউব আকৃতির।
ঠিক আছে, এটা সিলিন্ড্রিক্যাল না। সিলিন্ডার হচ্ছে যখন আমরা ওই যে কনক্রিটকে সিসি করব, দেখা গেছে সিলিন্ড্রিক্যাল অনেকগুলা প্লেট আছে অথবা অনেকগুলা মোল্ড মোল্ড যে বানাবো অনেকগুলা ল্যাবে আছে আর কি, এই স্টিলের তৈরি, ওখানের মধ্যে আমরা ওগুলো সিলিন্ডার তৈরি করবো। ঠিক আছে, সিলিন্ডারের আকার একটা ধারণা দিতে পারবে কেউ, মানে দেখতে কিরকম? পাইপের মতো, বুঝি না। পাইপের মতো পাইপ স্যার। পুরো একটা পাইপ আর কি। আপনার সামনে বিস্কিটের বয়ম আছে না, ওই যে একটা রাউন্ড শেপের কোন একটা, এই কি বলে, যে কোনো একটা জিনিসকে সিলিন্ডার বলা হয়। যেমন ওয়্যার, আপনাদের বাসায় ওয়্যার আছে না, তার আছে না, ওই তারের শেপটাকে বলা হয় সিলিন্ডার। বুঝা গেছে? এই যে কলম, আপনার সামনে কলম আছে, কলমের শেপটাই হচ্ছে কি সিলিন্ডার। এখন বুঝা গেছে উদাহরণ? তো সিলিন্ড্রিক্যাল কোন স্পেসিমেন নিয়ে যদি আমি পরীক্ষা করতে যাই, আমাকে সিলিন্ডারনেস রেশিও কত রাখতে হবে? 2 এর চেয়ে কম রাখতে হবে। ঠিক আছে, কারণ সিলিন্ড্রিক্যাল স্পেসিমেনের কি হয়, ল্যাটারাল ইনস্টেবিলিটি হয়। ল্যাটারাল ইনস্টেবিলিটি বলতে কি বোঝায়? সেটা পার্শ্ববর্তী বিকৃত হয়ে যায় ডিউ টু বাকলিং অ্যাকশন। সিলিন্ড্রিক্যালে কি হয় তাহলে? বাকলিংটা হয়। বাকলিং মানে কি? সেটা হচ্ছে পাশাপাশি মানে ফ্র্যাকচার হয়ে যায়। এই জন্য আমার সিলিন্ডার, আমি বেশি কি একদম লম্বালম্বি কি ইউজ করতে পারবো না, সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন ইউজ করতে পারবো না। এমন ইউজ করতে হবে যেন দৈর্ঘ্য এবং প্রস্থ রেশিও দিয়ে চাইতে কি হয়, ছোট হয়। সেটা হইতেছে কি সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে সিলিন্ড্রিক্যাল স্পেসিমেনে কি হয়? ল্যাটারাল বাকলিং হয়। কিউব স্পেসিমেনের কি হয় তাহলে? কিউব স্পেসিমেনের ডি ইজ দ্য মিনিমাম উইথ। ডিটা মানে যে ডিটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোট উইথ। আমি এখানে তিনটা উইথ পাবো, এটা একটা উইথ, সরি এটা একটা ডাইমেনশন, এটা একটা ডাইমেনশন, আবার এই পাশে একটা ডাইমেনশন, তাহলে তিনটা ডাইমেনশন পাবো। তার মধ্যে বলা হলো যে কিউব যেটা থাকবে, কিউবের যে টেস্টটা করব, সেখানে এই যে পার্শ্ববর্তী এটা সবচেয়ে ছোট হবে। ঠিক আছে, সিলিন্ডার সরি কিউবের জন্য এই উইথটা সবচেয়ে কি হবে, ছোট হবে। ঠিক আছে স্যার বেস্টটা। হ্যাঁ, ব্যাসটা। পুরুত্ব বলি আর কি আমরা অনেক সময়। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ অথবা পুরুত্ব, সেটা হচ্ছে সবচেয়ে ছোট হইতে হবে। কার জন্য? কিউবের জন্য। সো মোটামুটি আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ। আর এই টেস্টটা করা খুবই ইজি, আমরা জাস্ট প্রসিজিওর গুলো এখন দেখলে ইজিলি বুঝতে পারবো। খুব ছোট প্রসিজিওর। প্রসিজিওর মানে কিছুই না, আমি জাস্ট মেশিনে কি করলাম, স্পেসিমেনটাকে রাখলাম, রাখার পর আমার স্ট্রেন রেট মানে কি কি পরিমাণ বিকৃতি হচ্ছে প্রতি একটা টাইম পর পর, সেটাকে আমাকে চার্টে লিখে ফেলতে হবে। যে প্রথম 5 সেকেন্ড আমি এত পাইলাম, দ্বিতীয় মানে এর পরের 5 সেকেন্ড আমি এত পাইলাম, এভাবে আমি কি করলাম, লিখে ফেললাম। ইনিশিয়াল লেংথ অফ দা হাইট, প্রথমে আমার হাইটটা কত ছিল একদম ইনিশিয়ালি, সেটা লিখে ফেললাম। ঠিক আছে, মনে করেন সেটা কত ছিল, সেটা মনে করেন 5 ফিট ছিল। 5 ফিট তো অনেক বেশি হবে, 5 ইঞ্চি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি ছিল এরকম মনে করেন। ঠিক আছে, এই স্পেসিমেনটা, তাহলে 10 ইঞ্চি লিখে রাখেন। তারপর হচ্ছে ফাইনাল লেংথ, যখন আমি লোড চাপাই দেবো, চাপাই দেওয়ার পর সেটার কি হলো, সেটার দৈর্ঘ্য কিছুটা কমে গেল, এর পরবর্তীতে সেটার হাইটটা কত সেটা আমি লিখে রাখলাম, তাহলে 10 ইঞ্চি থেকে মনে করেন সেটা 8 ইঞ্চি হয়ে গেল। তাহলে এইচএফ সমান কি হবে? 8। ইনিশিয়াল মিনিমাম উইথ অফ দ্য স্পেসিমেন, উইথ মানে কি, এই যে পাশের যে দৈর্ঘ্যটা সেটার কত ছিল ইনিশিয়ালি, তখন সেটা আমি প্রথমে আগে কি করছি, ভার্নিয়ার স্কেল বলেন অথবা টেপ দিয়ে আমি সেটাকে মেজার করে রাখছি। ঠিক আছে, যখন আমি লোডটা চাপাই ফেললাম, পরবর্তী কি করলাম, ফেলিয়ার হওয়ার পর দেখলাম যে সেটার উইথটা কত, আগের মতো আছে নাকি বাড়ছে নাকি কমছে, সেটা আমি এখানে লিখে ফেললাম। ঠিক আছে, তারপর ইনিশিয়াল ক্রস সেকশন অফ এরিয়া, যখন আমি লোডিং করি নাই, লোডিংটা দিই নাই, এর আগে আমাকে এটা ক্রস সেকশন কত ছিল সেটা বের করতে হবে। ক্রস সেকশন মানে কি, শুধু দুইটা ডাইমেনশন, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর এটা আমি কোত্থেকে পাবো, এটা আমি এইচ আই কে ডিআই দিয়ে গুণ করলে কি পেয়ে যাচ্ছি, এ আইটা পেয়ে যাচ্ছি। এটার জন্য আলাদা ক্যালকুলেশন লাগবে না, এইচ আই কে ডিআই দিয়ে কি করব, দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে কি পেয়ে যাচ্ছি, এরিয়া এ আই পেয়ে যাচ্ছি। আর হচ্ছে ফাইনাল যেটা, সেটা হচ্ছে কি এইচএফ কে যখন ডিএফ কে দ্বারা গুণ করবো, আমি কি পেয়ে যাব, এফ পেয়ে যাব, অর্থাৎ লোডিং এর পরে এটার এরিয়াটা কতটুকু আছে সেটা বের হয়ে যাবে। সেটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছে ক্যালকুলেশন? ফেলিউর প্যাটার্ন বলতে কি বোঝায়? ওই যে মেশিন যে লোডিং বন্ধ করে দিচ্ছে কেন, কারণ তার মধ্যে কি ওই স্পেসিমেনের উপর ওই স্পেসিমেনটা ফেল করে গেছে। এখন ফেল কিভাবে করছে সেটা হচ্ছে আমাকে দেখেই অবজারভেশন বা ভিজুয়ালাইজেশন করে আমাকে বলতে হবে যে সেটার কি হয়েছে, সেটা স্প্লিটিং হয়েছে, সেটার ওয়েজ স্প্লিট হয়েছে, সেটা শেয়ারিং হয়েছে। তো এইগুলো, এই জিনিসগুলো কি, যখন
সেটার উপরে এবং নিচে দুই দিকে যদি ফাটল হয়ে যায়, অর্থাৎ দুই দিকে যদি মাঝখানে কেটে যায় বা ফ্র্যাকচার হয়, সেটাকে বলবো ক্রাশিং। ঠিক আছে, সেটাকে ক্রাশিং বলবো। আর যদি দেখা যায় যে দুই সাইড থেকে এভাবে ফ্র্যাকচারটা হয়েছে, তখন সেটাকে বলবো ওয়েজ স্প্লিট। আর যদি মাঝখান দিয়ে কেটে চলে আসে, সেটাকে বলবো শেয়ারিং। ঠিক আছে, সো এইগুলো দেখে আমাকে বুঝতে হবে যে এটা কি হয়েছে, এটা কি শেয়ারিং হয়েছে, না ওয়েজ স্প্লিট হয়েছে, নাকি ক্রাশিং হয়েছে। যদি এইভাবে মাঝখান দিয়ে দুই পার্ট হয়ে যায়, সেটাকে বলবো কি স্প্লিটিং। ঠিক আছে, স্প্লিট মানে কি দুই ভাগ হয়ে যাওয়া, স্প্লিটিং হয়েছে। কম্প্রেশন এন্ড শেয়ারিং প্যারালাল টু গ্রেড, যদি স্প্লিটিং এর মতোই প্রায় কাছাকাছি, যদি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত ফাটলটা হয়ে যায়, তখন সেটাকে কি বলবো কম্প্রেশন এন্ড শেয়ারিং প্যারালাল টু গ্রেড, এই ফেলিওরটা হয়েছে। আর যদি কোনো কারণে শুধু উপরের পোর্শনটা শুধু একটু করে চ্যাপ্টা হয়ে গেছে, অর্থাৎ চ্যাপ্টা হয়ে একটু বাঁকা হয়ে গেছে, তখন সেটাকে বলবো কি রুমিং অর এন্ড রুলিং। তাহলে এই 6 ধরনের ফেলিওরটা কি বুঝতে পারছি? ওগুলোর ডিটেইলস দরকার নাই, জাস্ট ফিগারটা দেখে মানে ওই স্পেসিমেন্টের ফেলিওরটা দেখে আমাকে বলতে হবে যে এটার মধ্যে কি হয়েছে। এই 6টা নাম কি সবাই পারবো? জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। স্যার তাহলে আবার একটু বলবেন স্যার, একটু শুনি না আবার। আমরা ফেলিওর প্যাটার্ন গুলো কেমন হবে এখানে ফিগার দেখে আমরা ইজিলি বুঝতে পারবো। ফিগারটা হচ্ছে মেইন, ফিগারে কিভাবে ফাটলটা দেখতেছি সেটার উপর ডিপেন্ড করে আমি ফেলিওর প্যাটার্ন গুলা লিখতে হবে আমাকে, যে এই উডের এই স্পেসিমেনের ক্রাশিং হয়েছে। এই ক্রাশিং মানে কি মাঝখান দিয়ে ফেটে যাওয়া। আর যদি দুই পাশ থেকে ফেটে আসে, সেটাকে কি বলবো ওয়েজ স্প্লিট। আর যদি একদম মাঝখান দিয়ে এভাবে ক্রস সেকশনাল ভাবে চলে যায়, সেটাকে বলবো শেয়ারিং। দুই পাশে যদি একদম ফেটে যায়, সেটাকে কি বলবো স্প্লিটিং। আর যদি এটা এই কোণা ওই কোণা সবগুলো কোণা টাচ করে যদি ফেটে যায়, সেটাকে কি বলবো কম্প্রেশন এন্ড শেয়ার প্যারালাল টু প্লেট। আচ্ছা, ওটা গ্রেন ছিল, ওটা ভুল হয়েছে, ওটা প্লেন হবে। তারপর যদি উপর থেকে চাপ দেওয়ার ফলে উপরের কোণাটা কোনো রকমের চ্যাপটা হয়, সেটাকে বলবো ব্রুমিং অথবা এন্ড্রোলিং। আর যদি এভাবে মাঝখান দিয়ে ফেটে যায়, সেটাকে কি বলবো বেন্ডিং আর বাকলিং। এই যে আমরা একটা কথা শিখছিলাম না, কম্প্রেশন, এই যখন আমি সিলিন্ডারনেস রেশিও বেশি হবে কোন একটা সিলিন্ডার স্পেসিমেন টেস্ট করার জন্য, সেটার বাকলিং হয়। বাকলিং মানে কি তাইলে সেটা মাঝখান দিয়ে ফেটে যায়। ঠিক আছে, চাপ দেওয়ার ফলে সেটা কি মাঝখান দিয়ে আগে ফেটে যায়। তাহলে মাঝখান দিয়ে যদি ফেটে দুই পার্ট হয়, সেটাকে কি বলবো বেন্ডিং আর বাকলিং। আর আর যখন আমি একটা জিনিসকে কি করলাম, এটা হচ্ছে কি প্যারালালি টেস্ট করতেছি। ঠিক আছে, প্যারালালি টেস্ট করার ফলে যদি এটা এরকম এক্স এর মতো যদি ভিতরে ফাটলটা দেখা যায়, সেটাকে বলবো কি ব্যারেলিং অর বাল্কিং। ঠিক আছে, সো প্যারালিং এন্ড বাগলিং, ওই জিনিসটা এতক্ষণ বুঝতেছিলাম। এখানে কোন ফিগারটা দেখি বলেন তো? মাঝখানে ক্রস। 3 নাম্বারটা স্যার। এই 3 নাম্বারটা, ভেরি গুড ভেরি গুড। তাহলে এটা কি হয়েছে, এটা হচ্ছে বাগলিং হয়েছে। ঠিক আছে, সো এই জিনিসটা কি সবাই বুঝতে পারছে কিভাবে ফেলিওরটা হয়, বা ফেলিওর হলে আমি কিভাবে নামকরণ করব? জি স্যার। স্যার বেন্ডিং ও বাকলিং এর স্যার উপরে একটা ওইরকম ছিল স্যার। জি, বেন্ডিং বাকলিং এর মতো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বেন্ডিং এন্ড বাকলিং। দ্যাটস ভেরি গুড। এই যে এটা, ঠিক আছে, এটা বেন্ডিং বা বাকলিং হবে। আনমিউট। তাহলে আমরা ফেলিওর প্যাটার্ন গুলোকে পড়ে ফেললাম। প্যারালালি হলে কি হবে, তারপরে এটা হচ্ছে পারপেন্ডিকুলারলি, আর এগুলো হচ্ছে প্যারালালি। ক্যালকুলেশন, যখন আমি স্ট্রেন গুলো পেয়ে যাব, স্ট্রেন মানে বিকৃতি, কতটুক বিকৃতি হচ্ছে সেটা পেয়ে যাব, আর স্ট্রেস মানে যতটুক লোড দিচ্ছি, এই দুটো জিনিস আমি বসিয়ে আমি কম্প্রেশনটা বের করতে পারবো। সো এই গ্রাফটা বোঝার আগে আমি পরবর্তী মাইল্ড স্টিলের জন্য একটা টেস্ট করব। ওই টেস্টে অনেকগুলো ফিগার আছে, ওই ফিগারটা আমাকে বুঝতে হবে। একটা গ্রাফ আছে, ওই গ্রাফটা বোঝার পরে আমরা ক্যালকুলেশন গুলো বুঝতে পারবো কিভাবে স্ট্রেস স্ট্রেন কার্ভ তৈরি করে। সো আমাদের এগুলো এখন লাগছে না, আমরা জাস্ট ক্যালকুলেশন পার্টটা জেনে নিই কেমনে কি করতে হয়। যখন ডাটা শিট বানাবো তখনই এগুলো করতে হবে। তো ডাটা শিট বানানোর আগে আমি টেস্ট 3টাও করে ফেলবো, তখন হচ্ছে কি কার্ভ গুলো কেমনে হয় কিভাবে হয় বুঝতে পারবো। ডিটারমাইন মডুলাস অফ ইলাস্টিসিটি ইন কম্প্রেশন, ই এর মানটা বের করতে হবে। আর ই এর মানটা বের করে কিভাবে স্ট্রেস এবং স্ট্রেন ডায়াগ্রাম থেকে, ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। মডুলাস অফ ইলাস্টিসিটি কি, এটা হচ্ছে বিকৃতির পরিমাণ। ঠিক আছে, কি পরিমাণ স্ট্রেস দিচ্ছি আর কি পরিমাণ বিকৃতি হচ্ছে, এই দুইটার রেশিওকে কি বলে মডুলাস অফ ইলাস্টিসিটি। আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেন বের করা, গ্রাফের মতো দেখলাম যে লোড দিচ্ছি,
সেটার বিকৃতি হইতেছে, লোড দিচ্ছি বিকৃতি হয়েছে, লোড দিচ্ছি বিকৃতি হয়েছে, একটা সময় কি ফেল করে। তাহলে একটা পয়েন্টে যেখানে সর্বোচ্চ পর্যন্ত সেটা লোড নিতে পারছে, সেই লোডটাকে বলা হচ্ছে কি ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন। সো আমি ওই ম্যাক্সিমামটা আমি দেখলাম কত লোডে আসলো, তো ওই লোডটা হচ্ছে কি আলটিমেট ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন, গ্রাফ থেকে বের করতে হবে। ডিটারমাইন পার্সেন্ট রিডাকশন ইন লেংথ টু দ্য স্পেসিমেন, কি পরিমাণ এই ইয়াটা কমলো, কি পরিমাণ হাইটটা কমতেছে স্পেসিমেনের জন্য, সেই পার্সেন্টটা বের করতে হবে। সেটা কিভাবে বের করব, সেটা খুব সহজ। ইনিশিয়ালি সেটার হাইট কত ছিল, ফাইনালি সেটার হাইট কত ছিল, ডিভাইড বাই ইনিশিয়ালি কত হাইট ছিল, এই তিনটা মান বসাইলে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট রিডাকশন বেরিয়ে যাবে। তারপর পয়সন রেশিও বের করতে হবে। পয়সন রেশিও মানে কি, ল্যাটারাল স্ট্রেন ডিভাইড বাই এক্সিয়াল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন বলতে কি বোঝায়, পাশাপাশি কতটুকু বিকৃতি হলো, সেটা কিভাবে বের করব। প্রথম যে উইডটা পাইছি লোডিং এর পর ফাইনাল যে উইডটা পাইছি সেটার বিয়োগফলকে কি বলবে, ল্যাটারাল স্ট্রেন। আর এক্সিয়াল স্ট্রেন মানে কি, এক্সিয়াল স্ট্রেন মানে প্রথম যে কি পাইছি, প্রথম যে হাইটটা পাইছি লোডিং এর পর পরবর্তী যে হাইটটা পাইছি সেটার বিয়োগফলকে কি বলতেছে, এক্সিয়াল স্ট্রেন। সেই দুইটার অনুপাতকে বলে পয়সন রেশিও। চলো তারপর কি বের করতে হবে, ফেলিওর প্যাটার্নটা কেমন হয়েছে ছবি দেখে আমাকে সেটা বলে দিতে হবে। তাহলে আমার তিন থেকে চারটা জিনিস বের করতে হবে এই টেস্টে। একটা হচ্ছে সেটার কম্প্রেশনটা কত হবে, ঠিক আছে না, প্রথমে হচ্ছে আমাকে স্ট্রেস স্ট্রেন কার্ভ বানাইতে হবে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে ই এর মান কত, মডুলাস অফ ইলাস্টিসিটির মান কত, সেটা বের করতে হবে। আর এটা বের করতে পারবো কেমনে, একটা কোশ্চেন পর্যন্ত দেখবেন যে আপনার গ্রাফ হচ্ছে সোজা চলে যাচ্ছে, তো সোজা যতটুকু পর্যন্ত গেল সেটা সেই পোর্শনে আমার স্ট্রেসের মান পাবো ওয়াই অ্যাক্সিসে আর স্ট্রেনের পাবো এক্স অ্যাক্সিসে। সো এই গ্রাফটা যে সোজা চলে গেল এক্স অ্যাক্সিসে সেটা কতটুকু আসলো সেই মানটা আমাকে গ্রাফ থেকে বের করতে হবে, এবং ওয়াই অ্যাক্সিসে স্ট্রেসের মান কতটুকু গেল এই গ্রাফটার জন্য সেটা বের করতে হবে। দুটার মান বসা দিলে আমরা ই এর মানটা পেয়ে যাব। তারপর হচ্ছে পার্সেন্ট রিডাকশন তো বলছি, কতটুকু পর্যন্ত কমলো সেটা পার্সেন্টেজে দেখাতে হবে, আর পয়সন রেশিওটা বের করতে হবে। সো এর লাস্টে ফেলিওর প্যাটার্নটা কেমন হলো সেটা মোটামুটি এই তিনটা চারটা বৈশিষ্ট্য আমাকে বের করে দেখাতে হবে কাঠের যে এটা কি হলো। এখানে বলা হলো যে আরো গ্রাফ আমরা বসাইতে পারি, সেটা হচ্ছে অনেক সময় আমরা এই রেশিও কি বলে ওটাকে, এই এল বাই ডি কে কি রেশিও বলে, সিলিন্ডার রেশিও ভেরি গুড, সিলিন্ডারনেস রেশিও। সিলিন্ডারনেস রেশিও 4 এর জন্য স্ট্রেস স্ট্রেন বের করব। তারপর হচ্ছে 2 এর জন্য কি বের করব, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম বের করব, গ্রাফ। তাহলে দুইটা গেল, দুইটাই হবে কখন, যখন আমি প্যারালালি কাটটারে বসালাম। প্যারালাল মানে কি, যখন আমি শোয়ালাম দুইটা কাটরে, তো তখন আমি দুই ধরনের রেশিও পাবো। কারণ কি, একটা জিনিস খেয়াল করেন, এই যে কাটটা এইটার উইথ আর এটার উইথ তো আর সেম না, সেম। No, sir. আমি যখন এইটা ডিভাইড বাই এটা করব তখন 4 পাচ্ছি, আবার যখন এই জিনিসটারে নিচে রাখবো তখন এটা উপরে হয়ে যাবে না, তখন এটা ডিভাইড বাই এটা করলে তখন রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। সো দুইটা রেশিও, একটা হচ্ছে 4 একটা হচ্ছে 2, প্যারালালি তাহলে দুইটা রেশিও পাবো। 4 এর জন্য একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকতে হবে, 2 এর জন্য একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকতে হবে। আবার যখন পারপেন্ডিকুলারি যখন লম্বালম্বি ভাবে রাখবো তখন কি হবে, তখন আরেকটা, টোটাল 3টা কার্ভ পাবো। সেই 3টা কার্ভের জন্য কিন্তু আমি 3টা ই পাবো, 3টা পয়সন রেশিও পাবো, 3টা কি পাবো পার্সেন্ট রিডাকশন পাবো, 3টা ফেলিওর পাবো। তাহলে আমার অনেক বড় একটা কি টেস্ট এটা, কম্বাইন্ড কম্প্রেসিভ স্ট্রেস এন্ড স্ট্রেন ফর অল 3 স্পেসিমেন। এই সবগুলোকে আমাকে কম্বাইন করে ফেলতে হবে পরে গিয়ে। তো চারটা অনেকটা এরকম, প্রথম কেস, দ্বিতীয় কেস, তৃতীয় কেস, 3টা কেসের জন্য এর মান কত ছিল, তারপর আলটিমেট স্ট্রেন কত ছিল, পার্সেন্টেজ রিডাকশন, পয়সন রেশিও, তারপরে যে স্ট্রেনের মান, ফেলিওর প্যাটার্ন কেমন ছিল, লোকেশনটা কোন জায়গায় ছিল, উপরে ছিল নিচে ছিল না মাঝখানে ছিল, এভাবে করে চারটা বানাতে হবে আর কি। আর 3টা ডিসকাশনে গিয়ে কি লিখবো, প্রথমটাতে কিভাবে কি হয়েছিল, ফেলিওরটা কেমন হয়েছিল, দ্বিতীয়টাতে কেমন হয়েছিল, তৃতীয়টাতে কেমন হয়েছিল, এগুলো লিখতে হবে। সো ডেটা শিটটা আমরা এখন রেডি করব না, আমরা ডেটা শিট রেডি করব যখন আমরা সবারই ডাটা দিয়ে দিব বা যখন টেস্ট করব তখন কি করতে হবে, ডেটা শিট বানিয়ে এই মানগুলা বসাইতে হবে। তো এখন আপাতত কি করতে হবে, আমরা ল্যাব রিপোর্ট জমা দিয়ে দিব আজকে, মানে নেক্সট উইক আস্তে আস্তে আমরা সবাই এখন যে ফিজিক্যালি হচ্ছে, ফিজিক্যালি আবার ল্যাব রিপোর্ট লিখে নিয়ে আসবো সুন্দর করে। কি কি লিখতে হবে, বেশি কিছু লিখতে হবে না, আমি বলে দিচ্ছি। প্রথমে এক্সপেরিমেন্ট নেম লিখবো, ঠিক আছে, এক্সপেরিমেন্ট নেম নাম্বার 2, টপ পেজ দেওয়ার দরকার নাই, এক্সপেরিমেন্ট নাম্বার 2, এক্সপেরিমেন্ট নেম, অবজেক্টিভ, রেফারেন্স, তারপর হচ্ছে অ্যাপারেটাস, তারপর হচ্ছে থিওরি লেখার কোনো দরকার নাই, ঠিক আছে।
তারপর হচ্ছে অবজারভেশন, এগুলো লেখার দরকার নেই, কারণ এগুলো আমরা কখন করব, যখন আমি ডেটা শিট দিয়ে দিব তখন। আর এই ফিগারটা আঁকতে হবে, এই ফিগারটা এঁকে এখানে 6-7টা বৈশিষ্ট্য আছে প্যারালালের জন্য, পারপেন্ডিকুলারের জন্য, এগুলো কি একটু এই ফিগারটা আঁকতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে যে ক্যালকুলেশন গুলো আছে, এগুলা ক্যালকুলেশন পার্টটা লিখে রাখতে পারেন, ক্যালকুলেশন দিয়ে এই 6টা জিনিস লিখে জাস্ট নিয়ে আসবেন, আর বাকিগুলো করার কিচ্ছু দরকার নেই, কারণ কি এখানে আবার কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলা সংক্ষেপে একদম 3-4 লাইনে আনসার দিয়ে দিবেন। সো 3 থেকে 4 পেজের কি হবে, ল্যাব রিপোর্ট 2 হবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। সো ডেটা শিট যখনই দিব তখনই আমাকে গ্রাফ